আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সর্বশেষ আন্তর্জাতিক খবরে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ কাউসার। চলুন দেখে নেই শুরুতে আজকের সংবাদ শিরোনামগুলো। বডি ডাবল ছবিতে ভিডিওতে নকল কিমকে দেখানো হয়েছে। রুশ সমুদ্র সীমায় যুদ্ধের উত্তেজনা বাড়িয়ে একের পর এক মার্কিন যুদ্ধজাহাজ ঢুকে পড়ছে। মাস্ক না পরেই মাস্কের কারখানা পরিদর্শন করেছে ডোনাল্ড ট্রাম্প। সেনাঘাঁটিতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে সিরিয়া। পূর্ব চীন সাগরে চক্কর দিয়ে গিয়েছে যুক্তরাষ্ট্রের ভয়ঙ্কর যুদ্ধ বিমান। করোনার প্রথম ভ্যাকসিন তৈরির দাবি ইতালির। অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন করা হলে কঠোর জবাব দেওয়া হবে বলছে ইরান। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। এখন আমরা চলে যাচ্ছি বিস্তারিত খবরে। জোসেফ স্ট্যালিন কিংবা সাদ্দাম হোসেনের বডি ডাবল থাকার কথা অনেকেই হয়তো শুনেছেন। এবার একই কথা শোনা গেল উত্তর কোরিয়ার স্বৈরশাসক কিম জং উন সম্পর্কে। রহস্যময় এই রাষ্ট্রনায়ক সবশেষ আলোচনায় এসেছেন প্রায় 3 সপ্তাহ ধরে জনসম্মুখে না এসে। হার্ট অ্যাটাক অথবা করোনায় মারা গেছেন এমন গুজবও ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। এসব গুজবের পেছনে নাকি ছিলেন স্বয়ং কিম নিজেই। সরকারের মধ্যে থাকা বিশ্বাসঘাতকদের চিহ্নিত করতে কিম নিজের মৃত্যুর গুজব নিজেই ছড়িয়ে দিয়েছিলেন বলে ধারণা বিশেষজ্ঞদের। মৃত্যুর গুজবকে উড়িয়ে দিয়ে গত শুক্রবার প্রায় 20 দিন পর জনসম্মুখে আসেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ওই দিন রাজধানী পিয়ংইয়ংয়ের কাছে সানচিয়নে একটি সার কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হন কিম। সেদেশের সরকারি টিভি চ্যানেলের পর্দায় ভেসে উঠল সেই দৃশ্য। তবে প্রায় 3 সপ্তাহ ধরে অজ্ঞাতবাসে থাকার পর কিম জং উনের হঠাৎ করে প্রকাশ্যে আসা নিয়েও উঠেছে প্রশ্ন। এই প্রশ্নের মধ্যে বিস্ফোরক দাবি করেছেন এক চীনা মানবাধিকার কর্মী ও ব্লগার। সোশ্যাল মিডিয়া পোস্টে ব্লগার জেনিফার জেং প্রশ্ন তুলেছেন কিম জং উন নাকি তার বডি ডাবল, অর্থাৎ কিমের মতোই দেখতে একজনকে তার জায়গায় উপস্থাপন করা হয়েছে। এমনকি দাবির সপক্ষে ছবি পোস্ট করে প্রমাণও দিয়েছেন ওই ব্লগার। কিমের পূর্বের ছবিগুলোর সঙ্গে সার কারখানা উদ্বোধনের ছবির বেশ কিছু অমিল রয়েছে, যেগুলো এই সন্দেহকে আরও উস্কে দিয়েছে। নতুন ছবিতে কিমকে বেশ স্থূল দেখায়। এছাড়া তার মুখের আকৃতি, হেয়ারস্টাইল ও দাঁতের মাঝেও তাৎপর্যপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা যায়। ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস বলেছে যে কিম জং উনের বডি ডাবলের খবর এর আগেও প্রকাশ্যে এসেছে। এটি একটি সুপরিচিত বিষয়। 2013 সালে দ্য সান এমন একটি ভিডিও পোস্ট করেছিল যেখানে কিমের মতোই দেখতে একজনকে তার সাথে চ্যাট করতে দেখা যায়। যদিও ওই চীনা ব্লগারের মন্তব্য নিয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি পিয়ংইয়ং। মন্তব্য করেনি দক্ষিণ কোরিয়াও। কিমের অজ্ঞাতবাসের সময় 50 জন চিকিৎসকের প্রতিনিধি দল পাঠিয়েছিল চীন, তবে সেই প্রসঙ্গে পরবর্তী কোনো রিপোর্ট পাওয়া যায়নি। উল্লেখ্য, অত্যাধিক ধূমপান, স্থূলতা সহ বেশ কিছু সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন কিম জং উন। তার উপর ছিল মাত্রাতিরিক্ত কাজের চাপ। এর জেরে হৃদযন্ত্রে অস্ত্রোপচার এবং তারপর থেকে গুরুতর অসুস্থ কিম জং উন। কিম মারা গেছেন বলেও গুজব ছড়িয়ে পড়ে। এ নিয়ে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে জল্পনা কল্পনা চলে। কোনো প্রতিবেদনে তার মৃত্যুর আশঙ্কাও করা হয়েছে। তবে দক্ষিণ কোরিয়ার সরকারি কর্মকর্তারা বারবারই বলেছেন কিম বেঁচে আছেন এবং ভালো আছেন। করোনার ক্রান্তিকালেও যুদ্ধ উত্তেজনা। রুশ মার্কিনী সম্পর্কটা একদমই ভালো যাচ্ছে না। তার মধ্যে রাশিয়ার সমুদ্র সীমায় প্রবেশ করেছে একের পর এক মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ। কোল্ড ওয়ারের পর এই প্রথম রাশিয়ার ব্যারেন্টস সিতে দেখা গেল যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ। এ নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে সেখানকার পরিস্থিতি। মার্কিন নেভির পক্ষ থেকে জানানো হয়েছে যে ওই অভিযানে রয়্যাল নেভির HMS কেন্টের সঙ্গে যৌথভাবে অভিযানে রয়েছে মার্কিন নেভির 3টি ডেস্ট্রয়ার। 1980 সালের পর থেকে মার্কিন নৌবাহিনী ওই অঞ্চলে জাহাজ নিয়ে যায়নি। সমস্যা এড়াতে অবশ্য এই বিষয়ে আগেই রাশিয়াকে জানিয়েছিল আমেরিকা। 1 মে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়কে এই বিষয়ে নোটিশ দেওয়া হয়। রাশিয়ার নর্দার্ন ফ্লিট ওই নৌবাহিনীকে ট্র্যাক করছে। রাশিয়া যেহেতু আর্কটিকে বিশাল সামরিক বাহিনী সাজাচ্ছে, সেই খবর পেয়ে মার্কিন ও ব্রিটিশ বাহিনী এই সিদ্ধান্ত নিয়েছে। ব্যারেন্টস সিতে রয়েছে প্রচুর হাইড্রোকার্বন, ফলে ওই অঞ্চল খুবই গুরুত্বপূর্ণ। রাশিয়ার অধিকারে রয়েছে ওই সমুদ্রসীমা। ব্যারেন্টস সাগরে অভিযানে অংশ নিয়েছে USS ডোনাল্ড কুক, USS পোর্টার, USS রুজভেল্ট। সোমবার সকালে রুশ সমুদ্রে প্রবেশ করে ওই মার্কিন রণতরীগুলো। গত 15 এপ্রিল একটি রাশিয়ান জেট মার্কিন সার্ভেলেন্স প্লেনের 25 ফিটের মধ্যে উড়ে যায়, যা বিপজ্জনক বলে দাবি করা হয়। মার্কিন নেভির দেয়া তথ্য অনুযায়ী রাশিয়ার ক্রেমলিন Su-35 যুদ্ধবিমান তাড়া করে মার্কিন USP-8A এয়ারক্রাফটকে। 42 মিনিট ধরে চলে সেই আকাশযুদ্ধ। এরপর 26 এপ্রিল প্রশান্ত মহাসাগরে মার্কিন বিমানবাহী রণতরী একেবারে কাছে দিয়ে উড়ে যায় রাশিয়ার যুদ্ধবিমান। সেখানে ছুটে যায় 2টি মার্কিন ফাইটার জেটও।
প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা 37,27,000-এর বেশি। মৃত্যু হয়েছে 2,58,000-এর বেশি মানুষের। তবে সবচেয়ে ভয়াবহ অবস্থায় আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মারা গেছে 72,000-এর বেশি মানুষ। আক্রান্তের সংখ্যা 12,37,000-এর বেশি। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অর্থনীতি ফের চালু হলে আরও বেশি মার্কিন নাগরিকের মৃত্যু হতে পারে। মাস্ক তৈরির একটি কারখানা পরিদর্শনে গিয়ে তিনি এই মন্তব্য করেছেন। যদিও মাস্ক পরতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। সামাজিক দূরত্ব বজায় না রাখলে এবং বন্ধ অর্থনীতি ফের চালু করলে মৃত্যু আরও বাড়বে কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, হ্যাঁ, এরকম সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার অ্যারিজোনা অঙ্গরাজ্যের রাজধানী ফিনিক্সের হানিওয়েল ফ্যাক্টরি পরিদর্শনে যান ডোনাল্ড ট্রাম্প, যা লকডাউন শুরুর পর তার প্রথম বড় ভ্রমণ। স্বাস্থ্যকর্মী এবং অন্যদের জন্য মাস্ক তৈরির কাজে নিয়োজিত থাকায় হানিওয়েলের কর্মীদের প্রশংসা করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমরা আমাদের দেশে ফিরিয়ে আনতে যাচ্ছি। আলেপ্পোর সেনাঘাঁটিতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে সিরীয় সরকার। উত্তর আলেপ্পো প্রদেশের একটি গবেষণা কেন্দ্র ও সেনাঘাঁটিতে লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়। সোমবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, এক সপ্তাহের মধ্যে এ ধরনের ইসরায়েলি দ্বিতীয় হামলা প্রতিহত করেছে সিরিয়া। এক বিবৃতিতে সিরিয়ার সরকারি বাহিনী জানায়, ইসরায়েল পূর্ব আলেপ্পোর আল সাফিরাহ সেনা ব্যারাকে হামলা চালিয়েছিল। এর আগে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, হামলার লক্ষ্যবস্তু ছিল গবেষণা কেন্দ্র। তবে এ বিষয়ে ইসরায়েলের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। 2011 সাল থেকে গৃহযুদ্ধ শুরু হয় সিরিয়া যুদ্ধবিধ্বস্ত দেশটিতে। সম্প্রতি কয়েক বছরে ইসরায়েল অনেকগুলো হামলা চালিয়েছে। দেশটিতে ইরানের উপস্থিতি কৌশলগত হুমকি মনে করছে ইসরায়েল। এর আগে গত সপ্তাহে ইসরায়েলি গণমাধ্যমে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী নাফতালি বেনতেন বলেছিলেন, সিরিয়ায় অবস্থান করা ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সারা বিশ্ব কাঁপছে করোনায়। এমন এক সময় চীন সাগরে নজরদারি বাড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির এক বোমারু বিমান পূর্ব চীন সাগরে এসে চক্কর দিয়ে গেছে। যুক্তরাষ্ট্রের B-1B ল্যান্সার নামের ভয়ঙ্কর এক বোমারু বিমান পূর্ব চীন সাগরে এসে একটি সামরিক প্রশিক্ষণ শেষ করেছে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিয়োজিত মার্কিন বিমানবাহীর দপ্তর থেকে মঙ্গলবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্ব চীন সাগরে 30 ঘন্টার এক প্রশিক্ষণ মিশন শেষ করার পরে 4 মে গুয়ামের অ্যান্ডারসন বিমান ঘাঁটিতে বিমানটি ফিরে গেছে। নাইথন এক্সপেডিশনারি বম্ব স্কোয়াড B-1B ল্যান্সারটি সফলতার সঙ্গে বিমান ঘাঁটিতে ফিরে গেছে। বিবৃতিতে বলা হয়েছে, বম্বার টাস্ক ফোর্স মোতায়েনের জন্য গুয়ামেতে এই বিমানটি মোতায়েন করা হয়েছে। জাতীয় প্রতিরক্ষা কৌশলের অংশ হিসেবে এই অঞ্চলে বম্বার টাস্ক ফোর্স মোতায়েন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের B-1B ল্যান্সার নামের ভয়ঙ্কর এই বোমারু বিমানটি গাইড ও আনগাইডেড উভয় ধরনের অস্ত্রই সবচেয়ে বেশি বহন করতে পারে। শূন্যে উঠতে পারে সবচেয়ে বেশি পরিমাণ মিসাইল নিয়ে। 2000 পাউন্ড বহন করেও পাহাড়ি এলাকায় আক্রমণ করতে পারে। সুপারসনিক গতি বা শব্দের থেকেও বেশি গতিতে উড়ে শত্রুপক্ষের উপর হামলা চালাতে পারে। এটি একই গতিতে উড়ে প্রতিপক্ষের হামলাকে এড়িয়েও যেতে পারে। এর আগে 2017 সালের দিকে এই বিমান মোতায়েন করা হয়েছিল এই অঞ্চলে। রিপাবলিক কোরিয়া এয়ারফোর্স ও জাপান এয়ার সেলফ ডিফেন্স ফোর্সের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় মিশন পরিচালনা করার জন্য মোতায়েন করা হয়েছিল এই যুদ্ধ বিমান। বিবৃতিতে বলা হয়, এই বিমানকে গুয়ামেতে ফিরে পেয়ে আমরা আনন্দিত। আমেরিকা ও তার সহযোগীদের যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় প্রস্তুত বোমারু বাহিনী। বৈশ্বিক মহামারী কোভিড-19 প্রতিষেধক তৈরির দাবি করেছেন ইতালির গবেষকরা। মঙ্গলবার সায়েন্স টাইমস ম্যাগাজিনে দেয়া বিবৃতিতে গবেষকরা ভ্যাকসিন উদ্ভাবনের দাবি করেছেন। তারা বলেছেন, রোমের স্পেলানজানি হাসপাতালে বিশেষজ্ঞরা করোনা প্রতিষেধক তৈরি করেছেন। এটি ইঁদুরের শরীরে প্রয়োগ করে সাফল্য পাওয়া গেছে। এটি মানবদেহেও প্রয়োগ করে সফলতা পাওয়া যাবে। গবেষকরা বলছেন, ইঁদুরের দেহে করোনা ভাইরাসের অ্যান্টিবডি তৈরি করার পর তা মানব কোষেও কাজ করছে। ইঁদুরের শরীরে তৈরি ওই অ্যান্টিবডি মানব কোষে করোনা ভাইরাসকে নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে। তাতে বিজ্ঞানীরা বলছেন, মানুষের শরীরে তাদের তৈরি এই প্রতিষেধক ভালোভাবেই কাজ করবে। ভ্যাকসিনটি বাজারে আনছে ইতালির শীর্ষ ফার্মাসিউটিক্যাল কোম্পানি টাকিস। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সিও লুইগি আরিসিচিও স্থানীয় সংবাদ সংস্থা ANSA-কে জানিয়েছেন, তাদের তৈরি এই প্রতিষেধকই সবচেয়ে উন্নত পর্যায়ে রয়েছে। তিনি জানান, ইতালির বিজ্ঞানীদের তৈরি ভ্যাকসিন মানুষের শরীরে যে কার্যকর হবে তার সংকেত মিলেছে স্পালানজানি হাসপাতালেই। তিনি মনে করেন, এটি বিশ্বের প্রথম ক্যান্ডিডেট ভ্যাকসিন যা মানুষের শরীর থেকে করোনা ভাইরাসকে দূরে রাখতে সক্ষম। ইতালির গবেষক দলটি মনে করছে, ভ্যাকসিনটি এই গ্রীষ্মেই মানব শরীরে পরীক্ষামূলক করার ছাড়পত্র পাওয়া যাবে। ইতালীয় সংবাদ সংস্থা ANSA প্রকাশিত তথ্য যদি সত্যি হয়, তাহলে সম্ভবত ইতালি থেকে প্রথম করোনা ভ্যাকসিন আসতে যাচ্ছে আক্রান্ত দেশগুলোর কাছে। লুইগি আরাসাচিও আরও জানিয়েছেন, এই মুহূর্তে তাদের গবেষণা প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তাদের প্রযুক্তিগত দিকে সাহায্য করেছে মার্কিন সংস্থা লিনারেক্স।
গবেষকরা ইঁদুরের শরীরে ভ্যাকসিনের প্রয়োগ করে দেখেছেন এতে করোনা প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি হচ্ছে। এই ধরনের 5টি ভ্যাকসিন ক্যান্ডিডেট বিপুল সংখ্যক অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম হয়েছে। এদের মধ্যে সেরা দুটি প্রতিষেধক অনুমোদনের জন্য নির্ধারণ করেছেন গবেষকরা। বর্তমানে জার্মানি, যুক্তরাষ্ট্র, চীন সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে করোনা ভাইরাসের প্রতিষেধক তৈরির গবেষণা চলছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা ভ্যাকসিন তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আগামী সেপ্টেম্বরে এই ভ্যাকসিন বাজারে আনার ঘোষণা দিয়েছে ভারতের ফার্মাসিউটিক্যাল কোম্পানি। তার আগেই ভ্যাকসিন উদ্ভাবনের ঘোষণা দিল ইতালি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আব্বাস মুসাভি হুঁশিয়ারি করেছেন, তেহরানের বিরুদ্ধে জাতিসংঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন করা হলে অত্যন্ত শক্ত জবাব দেওয়া হবে। রাজধানী তেহরানে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে মুসাভি এই হুমকি দিয়েছেন। পার্স টুডের খবর থেকে এ তথ্য জানা গেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সম্প্রতি দাবি করেছেন তার দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাবের অংশীদার এবং এর ভিত্তিতে ইরানের উপর আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা নবায়নের দাবি জানাতে পারে। মুসাভি বলেন, তেহরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হলে ইরান যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে এবং এর বিরুদ্ধে কঠোর জবাব দেবে। তবে যে এ ধরনের সম্ভাবনা বাস্তবে রূপ নেবে না বলে জোর আশাবাদ ব্যক্ত করে মুসাভি বলেন, পরিস্থিতি কোন দিকে গড়ায় তা দেখার জন্য তেহরান অপেক্ষায় আছে এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। মুখপাত্র মুসাভি বলেন, ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন করার জন্য আমেরিকার কোনো নৈতিক অধিকার নেই, কারণ ওয়াশিংটন আন্তর্জাতিক পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে এবং এই সমঝোতার কোনো ধারা বাস্তবায়নের ব্যাপারে তারা কখনোই প্রতিশ্রুতিবদ্ধ ছিল না। এমনকি আন্তর্জাতিক আইন কানুন এবং রীতিনীতির প্রতিও সম্মান দেখায় না দেশটি।